أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শিশু আইন 2013 সালের আইন শিশু আইন 2013 সালের 24 নং আইন শিশু আইন একবার সংশোধিত হয় 2018 সাল। শিশু আইনের ধারা একে বলা আছে সংক্ষিপ্ত শিরোনাম এবং কার্যকারিতা তারিখ। ধারা 2 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 3 আইনের প্রাধান্য। অন্য আইনে যা কিছুই থাকুক না কেন শিশু সংক্রান্ত যে কোনো বিষয় এই আইন প্রাধান্য পাবে। ধারা 4 শিশুর সংজ্ঞা। বিদ্যমান অন্য কোনো আইনে ভিন্নতা যা কিছুই থাকুক না কেন এই আইনের উদ্দেশ্য পূরণ করবে অনূর্ধ্ব 18 বছর বয়সের যে কোনো ব্যক্তিকে শিশু বলে। ধারা 5 প্রবেশন কর্মকর্তা। ধারা 6 প্রবেশন কর্মকর্তা দায়িত্ব এবং কর্তব্য। ধারা 13 শিশু বিষয়ক হেল্প ডেস্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টর এর নিম্ন নয় এমন কোন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান ক্রমে একটি শিশু বিষয়ক ডেস্ক গঠন করতে পারেন। তবে শর্ত থাকে যে থানায় যদি কোনো মহিলা সাব ইন্সপেক্টর থাকে তাহলে তাকে এই দায়িত্বের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। ধারা 13(1) ধারা 13(2) দিয়ে বলা হয়েছে উপধারা 1 এ উল্লেখিত শিশু বিষয়ক ডেস্কে যে পুলিশ অফিসার দায়িত্ব পালন করবেন তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত করা যাবে। ধারা 14 শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপ: 1 শিশু সংক্রান্ত নথি ও রেজিস্টার। শিশু বিষয়ক মামলার জন্য পৃথক পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করতে হবে। 2 শিশুকে যদি থানায় নিয়ে আসা হয় তাহলে পুলিশ অফিসার 5টি দায়িত্ব পালন করবেন। প্রথম দায়িত্ব হলো প্রবেশন কর্মকর্তাকে অবহিত করবেন। শিশুর পিতামাতা বা অভিভাবক বা আইনানুগ কোন অভিভাবককে অবহিত করতে হবে। তাৎক্ষণিক মানসিক পরিষেবা দিতে হবে। তার চিকিৎসার প্রয়োজন হলে তাকে চিকিৎসা দিতে হবে বা ক্লিনিক বা প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে হবে। তার যে মৌলিক চাহিদা থাকবে শিশুর সেই মৌলিক চাহিদা পূরণ করতে হবে। গতে বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণ করা হচ্ছে কিনা, অর্থাৎ সঠিকভাবে বয়স নির্ধারণ করা হচ্ছে কিনা সেদিকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা নজর রাখতে হবে। ঘতে বলা হয়েছে প্রবেশন কর্মকর্তার সহিত কথা বলে শিশুর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বিকল্প পন্থা অবলম্বন করতে হবে এবং সম্ভাব্য প্রয়োজন পড়লে জামিনের ব্যবস্থা করতে হবে। তাহলে উমতে বলছে বিকল্প পন্থা অবলম্বন করা অথবা জামিনের যদি ব্যবস্থা করা না যায় তাহলে শিশুকে নিরাপদ স্থানে প্রেরণের ব্যবস্থা করতে হবে। প্রতি মাসে শিশুদের অপরাধ সংক্রান্ত একটা তালিকা প্রস্তুত করতে হবে। সেই তালিকা প্রবেশন কর্মকর্তাকে দিতে হবে এবং পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে প্রেরণ করতে হবে। এছাড়াও জেলা আইনগত সহায়তা কমিটি যারা থাকবে তাদেরকে একটা কপি দিতে হবে। হতে বলা হয়েছে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দায়িত্ব পালন করতে হবে এবং উপরোক্ত কার্যাবলী সম্পাদনের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি, যদি কখনো প্রশ্ন হয় যে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কাকে বলে আর শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। তাহলে প্রথমে তো 13 দিয়ে বলা হয়েছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, অর্থাৎ শিশু বিষয়ক হেল্প ডেস্কে যে পুলিশ অফিসার বা যে পুলিশ অফিসার কর্মরত থাকবেন তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা বলে। আর শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য বলে নিম্নরূপ: ধারা 14 ধারা 14 ধারা 15 পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন প্রেরণের পদ্ধতি এবং পৃথক পৃথকভাবে প্রস্তুত করে প্রেরণ করতে হবে ও আমলে গ্রহণ করতে হবে। ধারা 15(1) ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতার যা কিছুই থাকুক না কেন কোনো অপরাধ সংগঠনে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু যদি একত্রে কোনো অপরাধ সংগঠন করে তাহলে পুলিশ রিপোর্ট অথবা তদন্ত প্রতিবেদন অথবা অনুসন্ধান প্রতিবেদন পৃথক পৃথকভাবে প্রেরণ করতে হবে বা পৃথক পৃথকভাবে প্রস্তুত করতে হবে এবং পৃথক পৃথকভাবে কি করতে হবে, দাখিল করতে হবে। ধারা 15(1) ধারা 15(2) ফৌজদারি কার্যবিধি বা বলবৎ আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু কর্তৃক একত্রে সংঘটিত কোনো অপরাধ আমলে গ্রহণের ক্ষেত্রে তাদের অপরাধ পৃথক পৃথক ভাবে আমলে গ্রহণ করতে হবে। ধারা 15(2) ধারা 15 কথা বলা হয়েছে মামলা বিচারের জন্য প্রেরণ বা স্থানান্তর। ধারা 15 কয়ের ক দফা
শিশু কর্তৃক সংগঠিত অপরাধ বিচারের জন্য শিশু আদালতে প্রেরণ করতে হবে। খতে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক ব্যক্তি কর্তৃক সংগঠিত অপরাধ বিচারের জন্য তার ক্ষমতা সম্পন্ন বা এখতিয়ার সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত বরাবর প্রেরণ করতে হবে। আর গতে বলা হয়েছে পাবলিক প্রসিকিউটরকে সে বিষয়টি অবহিত করতে হবে। ধারা 15 ক। ধারা 20, শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ, অর্থাৎ শিশু যে তারিখে অপরাধ সংঘটন করেছে সেই তারিখে শিশুর বয়স নির্ধারণ করতে হবে। ধারা 21, বয়স নির্ধারণ ও অনুমান, বয়স অনুমান ও নির্ধারণ সম্পর্কে বিষয়। অভিযুক্ত হোক বা না হোক এমন কোন শিশুকে যদি আদালতে হাজির করা হয়, তাহলে আদালতে যদি কোনো অপরাধের দায় বা কোনো শিশুকে যদি সাক্ষ্য প্রদান ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ব্যতি রেখে যদি আনয়ন করা হয় থাকে, তাহলে শিশু আদালতের নিকট শিশু হিসেবে প্রতীয়মান না হলে উক্ত শিশুর বয়স যাচাই বাছাই করে এর জন্য আদালত প্রয়োজনীয় তদন্ত ও শুনানি গ্রহণ করতে পারবেন। অর্থাৎ কোন শিশুকে যদি সাক্ষ্য প্রদানের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আদালতে হাজির করা হয়, তাহলে সে শিশুর বয়স নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় তদন্ত ও শুনানি গ্রহণ করা যাবে। ধারা 21 দিয়ে বলা হয়েছে উপধারা 1-এর অধীন যখন তদন্ত বা শুনানি গ্রহণ করা হবে, তদন্ত শুনানি গ্রহণ করার পর সাক্ষ্য প্রমাণ যা কিছু পাওয়া যাবে তার ভিত্তিতে শিশুর বয়স নির্ধারণ করতে হবে এবং সে বয়স সম্পর্কে ম্যাজিস্ট্রেট বা আদালত কি করবেন, মতামত লিপিবদ্ধ করবেন এবং শিশুর বয়স ঘোষণা করবেন। তিনে বলা হয়েছে বয়স নির্ধারণের উদ্দেশ্য। বয়স নির্ধারণের উদ্দেশ্যে যদি কোনো দলিল, যদি কোনো রেজিস্টার বা যদি কোনো সাক্ষ্য প্রমাণাদি বা যদি কোনো প্রাসঙ্গিক দলিল বা রেজিস্টার তথ্য বা বিবৃতি যদি কোনো ব্যক্তির নিকট থাকে, তাহলে আদালত সেই ব্যক্তির নিকট কি এই দলিল, রেজিস্টার পত্র বা তথ্য বা বিবৃতি বা সাক্ষ্য প্রমাণাদি চাইতে পারবেন। উপধারা উপধারা 21-3 খতে বলা হয়েছে, খ দফায় বলা হয়েছে এই ক দফা অনুসারে ক দফাতে উল্লেখিত দলিল, রেজিস্টার তথ্য এগুলো সরবরাহ করার জন্য প্রয়োজন পড়লে আদালত ওই ব্যক্তিকে সাক্ষীর সমন জারি করতে পারবেন। ধারা 21-3। ধারা 21-4, এই ধারায় যদি কোনো শিশু আদালত কর্তৃক উদ্ঘাটিত এবং কোনো শিশুর ঘোষিত বয়স এই আইনের উদ্দেশ্যে শিশুর প্রকৃত বয়স বলে গণ্য হয় এবং পরবর্তীকালে উক্ত বয়স ভ্রমণাত্মক প্রমাণিত হলেও শিশুর বিরুদ্ধে যে রায় প্রদান করা হবে বা যে আদেশ প্রদান করা হবে সে আদেশ অকার্যকর, বাতিল বা অবৈধ বলে গণ্য হবে না। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তিকে ইতিপূর্বে যদি বয়স নির্ধারণ করা হয়ে থাকে, আর ইতিপূর্বে যদি শিশু আদালত কর্তৃক শিশু নয় মর্মে যদি ঘোষণা করা হয়ে থাকে এবং পরবর্তীতে যদি কোনো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ওই ব্যক্তি যদি শিশু হয়, তাহলে আদালত কর্তৃক যে ঘোষণা করা হয়েছে যে শিশু নয়, তাহলে সেটা বাতিল হবে বা পরিবর্তন করা যাবে। ধারা 21-4। ধারা 23, শিশু আদালতের অধিবেশনে উপস্থিতির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ শিশু আদালতের অধিবেশনে কোন কোন ব্যক্তি উপস্থিত থাকতে পারবে। ধারা 23। ধারা 23-এর ক সংশ্লিষ্ট শিশু। ধারা 23-এর খ প্রবেশন কর্মকর্তা, শিশুর পিতামাতা বা তাদের উভয়ের অবর্তমানে কি আইনগত অভিভাবক। গতে বলা হয়েছে শিশু আদালতের কর্মচারী ও শিশু আদালত কর্মকর্তা ও কর্মচারী। ঘতে বলা হয়েছে শিশু আদালতে উত্থাপিত মামলা ও কার্যধারার পক্ষগণ, শিশু বিষয়ক প্রবেশন কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, শিশু সংশ্লিষ্ট অন্যান্য আইনজীবী, এই মামলা বা কার্যধারার সহিত সরাসরিভাবে সংশ্লিষ্ট অন্যান্য কোনো ব্যক্তি। আর উম্মতে বলা হয়েছে হাজির থাকার বা হাজির হবার জন্য শিশু আদালত কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত কোনো ব্যক্তি। তাহলে শিশু আদালতে কোন কোন ব্যক্তি হাজির থাকতে পারবেন? সংশ্লিষ্ট শিশুর পিতামাতা, ওই আদালতের কর্মকর্তা এবং কর্মচারী, ওই মামলা সংক্রান্ত যে সকল ব্যক্তি আদালতে হাজির থাকার প্রয়োজন, যেমন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, আইনজীবীগণ, এরা হাজির থাকা প্রয়োজন, এরা হাজির থাকবেন। এছাড়াও শিশু আদালত যদি অন্য কোনো ব্যক্তিকে অনুমতি প্রদান করেন, তাহলে অনুমতি সাপেক্ষে অন্য কোনো ব্যক্তিও শিশু আদালতে হাজির থাকতে পারবেন। ধারা 24, অভিযুক্ত শিশুর পিতামাতা যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে থাকে, তাহলে তাদের হাজির হওয়ার জন্য আদালত আদেশ দিতে পারবেন। এই আইনের অধীনে শিশু আদালতে হাজিরকৃত শিশুর পিতামাতা এবং তাদের উভয়ের অবর্তমান তত্ত্বাবধানকারী অভিভাবক বা আইনানুগ কোনো অভিভাবক যিনি থাকবেন এবং
তিনি বা তারা যুক্তিসঙ্গত দূরত্বে যদি বসবাস করেন, তাহলে শিশু আদালত সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আদালতে হাজির হতে নির্দেশ দিতে পারবেন। তবে তারা যদি যুক্তিসঙ্গত দূরত্বের বাইরে যদি অবস্থান করে, অর্থাৎ দেখা গেল যে তারা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে হাজির হতে পারবে না, তাদেরকে হাজির হওয়ার জন্য আলাদাভাবে কোনো সময় দিতে হবে। তাহলে আদালত যদি মনে করেন শিশুর পিতামাতা নির্দিষ্ট দূরত্বের বাইরে অবস্থান করছে, তাহলে তাদেরকে কি করতে হবে? নির্দিষ্ট একটা দিনে হাজির হওয়ার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করতে হবে। ধারা 24। ধারা 28, শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা, অর্থাৎ শিশু আদালতের যা কিছু হবে সব গোপনীয়তার সাথে পালন করতে হবে। ধারা 28-এর 1, শিশু আদালতে বিচারাধীন কোনো মামলায় জড়িত বা সাক্ষ্য প্রদানকারী কোনো শিশুর ছবি বা এমন কোনো তথ্য বা বিচারের কোনো সংবাদ বা কোনো বর্ণনা বা কোনো রিপোর্ট প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম বা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ বা প্রচার করা যাবে না, যা সংশ্লিষ্ট শিশুকে শনাক্তকরণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে। ধারা 28-1। ধারা 28-2 বলা হয়েছে, উপধারা 1 যা কিছুই থাকুক না কেন, আদালত যদি মনে করেন যে শিশুর পরিচয় প্রকাশ পেলে শিশুর কোনো ক্ষতি হবে না, তা শিশুর কোনো ক্ষতি হবে না বা শিশুর জন্য ক্ষতিকর হবে না মর্মে শিশু আদালত নিকট প্রতিমান হলে উক্ত আদালত সংশ্লিষ্ট শিশুর ছবি, বর্ণনা, সংবাদ বা রিপোর্ট ইলেকট্রনিক মাধ্যম বা মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করতে অনুমতি প্রদান করতে পারবে। ধারা 28-2। ধারা 28-2। ধারা 29। ধারা 29টা খুবই গুরুত্বপূর্ণ। ধারা 29। ধারা 29-এ বলা হয়েছে, শিশু আদালত কর্তৃক আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর জামিনে মুক্তি প্রদান, অর্থাৎ শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে কি যাবে না সেই বিষয়ে বলা হয়েছে ধারা 29। যদি কখনো প্রশ্ন হয় যে কোন শিশু যদি অপরাধ করে আদালতে যদি বিচারাধীন থাকে, তাহলে সেই শিশুর জামিন সংক্রান্ত বিধান আলোচনা করো। আদালতে যদি বিচারাধীন থাকে সেক্ষেত্রে শিশুর জামিন সংক্রান্ত বিধান ধারা 29। ধারা 29-1, এই আইন সহ ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, শিশু আদালতে হাজিরকৃত কোনো শিশুর মামলা বিকল্প পন্থায় পরিচালনা করা না হলে শিশু আদালত সংশ্লিষ্ট শিশুকে অপরাধটির জামিনযোগ্য বা জামিনের অযোগ্য যাই হোক না কেন জামানত সহ বা জামানত ছাড়াই জামিনে মুক্তি প্রদান করতে পারবে। অর্থাৎ 29-1 ধারায় বলা আছে, কোনো শিশু অপরাধ করার পর যদি আদালতে ওই অপরাধের বিচার কার্যক্রম চলমান থাকে, সেই শিশুটি যদি জামিনের অযোগ্য কোনো অপরাধ করেন অথবা জামিনযোগ্য কোনো অপরাধ করেন, অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, উভয় ক্ষেত্রে আদালত কি করতে পারবেন? জামানত গ্রহণ পূর্বক বা জামানত ছাড়াই ওই শিশু অপরাধীকে জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 29-1। ধারা 29-1, এটা একটু মনে রাখবেন যে ধারা 29 শিশুর জামিন সংক্রান্ত বিধিবিধান। কোথায় আদালত কর্তৃক শিশুর জামিন সংক্রান্ত বিধিবিধান ধারা 29। অর্থাৎ এই আইন সহ ফৌজদারি কার্যবিধি আইন, এই আইন অর্থাৎ শিশু আইন সহ ফৌজদারি কার্যবিধি আইন এবং অন্য কোনো আইনের ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, শিশু আদালতে হাজিরকৃত কোনো শিশুর কে যদি বিকল্প পন্থায় অবলম্বন করা সম্ভব না হয় এবং সেক্ষেত্রে শিশু আদালত সংশ্লিষ্ট জামিনযোগ্য বা জামিনের অযোগ্য হয়, সেক্ষেত্রে আদালত কি করতে পারবেন? জামানত গ্রহণ পূর্বক অথবা জামানত ছাড়াই ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 29-1। ধারা 29-2, শিশুর নিজের মুচলেকায় বা শিশুর মাতা পিতা এবং তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্য, প্রশাসন কর্মকর্তা বা পুলিশ বিষয়ক কর্মকর্তা বা অন্য কোনো প্রতিষ্ঠান বা প্রশাসন কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার শিশু আদালত যাকে উপযুক্ত বিবেচনা করবে, তত্ত্বাবধানে জামানত প্রদান সাপেক্ষে বা জামানত ছাড়া শিশুকে জামিন প্রদান করা যাবে।
অর্থাৎ ধারা 29-এর একে বলা হয়েছে কি, শিশুকে যদি বিকল্প পন্থায় অবলম্বন করা সম্ভব না হয় সেক্ষেত্রে শিশুর অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, তাহলে শিশু আদালত উক্ত শিশুর জামানত অথবা জামানত গ্রহণপূর্বক অথবা জামানত ছাড়াই ওই শিশুকে কি করতে পারবেন, জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। কিন্তু জামিনে যখন মুক্তি প্রদান করা হবে, ওই শিশুকে কার তত্ত্বাবধানে রাখতে হবে বা কার তত্ত্বাবধানে জামানত গ্রহণপূর্বক বা জামানত ছাড়াই জামিনে মুক্তি প্রদান করা যাবে? ধারা 29-এর 2, শিশু যদি নিজে মুচলেকা দেয় অথবা শিশুর পক্ষে যদি তার পিতামাতা বা তার অভিভাবক, তার প্রবেশন কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি বা আইনানুগ বা বৈধ অভিভাবক ছাড়াও তার বর্ধিত পরিবারের কোনো সদস্য যদি মুচলেকা দেয়, তাহলে তার তত্ত্বাবধানে শিশু আদালত কি করতে পারবেন, ওই শিশুকে জামানত গ্রহণপূর্বক বা জামানত ছাড়াই মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 29-এর 2। তো ধারা 29-এর একে বলা হয়েছে শিশুর অপরাধটি যদি বিকল্প পন্থায় যদি অবলম্বন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে শিশুর অপরাধটি যদি জামিনযোগ্য অথবা জামিনের অযোগ্য হয়, তাহলে শিশু আদালত জামানত গ্রহণপূর্বক জামানত ছাড়াই ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। কিন্তু মুক্তি প্রদানের ক্ষেত্রে ধারা 29-এর 2 কার তত্ত্বাবধানে মুক্তি প্রদান করবেন, ওই শিশু অভিভাবক অথবা শিশুর মেধাপিতা অথবা শিশুর বৈধ কোনো অভিভাবক অথবা আইনগত কোনো অভিভাবক বা প্রবেশন কর্মকর্তা অথবা অন্য কোনো সংস্থা বা ব্যক্তির নিকট, অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থার নিকট কি করতে পারবেন, তাদের তত্ত্বাবধানে এই শিশুকে শিশু আদালত জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 29-এর 2। ধারা 29-এর 3, উপধারা 1 এবং উপধারা 2 এর অধীনে জামিন মঞ্জুর করা না হলে শিশু আদালত উক্তরূপ জামিন নামঞ্জুরের কারণ লিপিবদ্ধ করবে এবং সংশ্লিষ্ট শিশুকে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণের জন্য আদেশ প্রদান করবে। ধারা 29-এর 3। তাহলে ধারা 29-এর 3 বলা হয়েছে, যদি কোনো শিশুকে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কি করতে হবে, কি জন্য জামিনে মুক্তি প্রদান করা হলো না, শিশু আদালত কর্তৃক সেই বিষয়টি অর্থাৎ সেই কারণটি লিপিবদ্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট শিশুকে প্রত্যায়িত কোনো প্রতিষ্ঠানে প্রেরণের জন্য আদেশ প্রদান করতে হবে। ধারা 29-এর 3। ধারা 29-এর 1, শিশুর অপরাধটি যদি আদালতে বিচারাধীন, যখন বিচারাধীন থাকবে তখন শিশুর অপরাধটি যদি বিকল্প পন্থায় অবলম্বন করানো যদি সম্ভব না হয় এবং শিশু আদালত যদি সংশ্লিষ্ট শিশুর অপরাধটি যদি জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য হয়, সেক্ষেত্রে জামানত গ্রহণপূর্বক বা জামানত ছাড়াই শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারবে। দিয়ে বলা হচ্ছে যে সকল ব্যক্তির তত্ত্বাবধানে মুক্তি প্রদান করা যাবে। এখানে শিশুর পিতামাতা, শিশুর অভিভাবক বা শিশুর বৈধ বা আইনগত অভিভাবক বা শিশুর অন্য কোনো যদি অভিভাবক থাকে বা বর্ধিত পরিবারের যদি কোনো সদস্য থাকে অথবা প্রবেশন কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার হেফাজতে বা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার তত্ত্বাবধানে শিশু আদালত ওই শিশুকে জামানত ছাড়াই বা জামানত গ্রহণপূর্বক জামিনে মুক্তি প্রদান করতে পারবে। ধারা 29-এর 3 বলা হয়েছে, যদি শিশুকে কোনোভাবেই জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয়, তাহলে তার কারণ লিপিবদ্ধ করতে হবে এবং কোনো প্রকার বিলম্ব না করে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে ওই শিশুকে প্রেরণের জন্য শিশু আদালত নির্দেশ প্রদান করবেন। ধারা 29-এর 3। তো ধারা 29 বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 31, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, যদি কখনো প্রশ্ন হয় সামাজিক অনুসন্ধান প্রতিবেদন আলোচনা করুন বা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে করবেন, বিস্তারিত আলোচনা করুন,
সামাজিক অনুসন্ধান প্রতিবেদন একজন প্রবেশন কর্মকর্তা। অত্র আইনের 5 ধারা মোতাবেক প্রবেশন কর্মকর্তা যাকে নিয়োগ করা হয় তিনি কি করবেন? এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন করবেন। ধারা 31। ধারা 31, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন করণের পদ্ধতি। আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে শিশু আদালতে হাজির করার অনধিক 21 দিনের মধ্যে প্রবেশন কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শিশু আদালতে একটি সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবেন এবং একটি অনুলিপি নিকটস্থ বোর্ড এ অধিদপ্তরে দাখিল করবেন। ধারা 31-1। ধারা 31-1। তো ধারা 31-এ বলা হয়েছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন করণের পদ্ধতি বা সামাজিক অনুসন্ধান প্রতিবেদনের পদ্ধতি কে করবেন? একজন প্রবেশন কর্মকর্তা করবেন। কিভাবে করবেন? শিশুকে যখন আদালতে হাজির করা হবে, আদালতে হাজির করার অনধিক 21 দিনের মধ্যে প্রবেশন কর্মকর্তা একটি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একটি সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তৈরি করবেন বা দাখিল করবেন এবং এই প্রতিবেদনের একটা অনুলিপি নিকটস্থ এ বোর্ডে বা অধিদপ্তরে দাখিল করবেন। ধারা 31-1। ধারা 31-1। ধারা 31-2, এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তিনি কিভাবে তৈরি করবেন বা কার কার উপর ভিত্তি করে বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তিনি তৈরি করবেন। ধারা 31-2, উপধারা 1-এ উল্লেখিত সামাজিক অনুসন্ধান প্রতিবেদনে সরেজমিনে তদন্তপূর্বক শিশুর পারিবারিক, শিশুর সামাজিক, শিশুর সাংস্কৃতিক, শিশুর আর্থিক, শিশুর মনস্তাত্ত্বিক, শিশুর নৃতাত্ত্বিক ও শিক্ষাগত যোগ্যতা, পটভূমি এবং কোন অবস্থায় ও এলাকায় সে বসবাস করে এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সে অপরাধ সংঘটিত হয়েছে ইত্যাদির বর্ণনা অন্তর্ভুক্ত থাকবে। ধারা 31-2। ধারা 31-2। তাহলে ধারা 31-1-এ বলা হয়েছে শিশুকে আদালতে হাজির করার অনধিক 21 দিনের ভিতরে, কতদিন? 21 দিন। শিশু আদালতে হাজির করার তারিখ হতে অনধিক 21 দিনের ভিতরে কি করতে হবে? শিশু সংক্রান্ত একটি সামাজিক প্রতিবেদন দাখিল করতে হবে। কে দাখিল করবেন? এটা প্রবেশন কর্মকর্তা দাখিল করবেন। কিভাবে দাখিল করবেন? তিনি সংশ্লিষ্ট এলাকায় যে ওই শিশু সংক্রান্ত যাবতীয় খোঁজ খবর নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবেন। প্রতিবেদন তৈরি করার পর সেই প্রতিবেদন তিনি কি করবেন? শিশু আদালতে দাখিল করবেন। শিশু আদালতে দাখিল করার সাথে সাথে এই প্রতিবেদনের একটি অংশ বা অনুলিপি নির্ধারিত বোর্ডে বা অধিদপ্তরে দাখিল করবেন। ধারা 31-1। ধারা 31-2 বলা হয়েছে কোন কোন বিষয়ের উপরে এই প্রতিবেদন প্রস্তুত করা হবে। ওই শিশুর শিক্ষা, সংস্কৃতি, পারিবারিক, সামাজিক, আর্থিক, মনস্তাত্ত্বিক, নৃতাত্ত্বিক বা শিক্ষাগত যোগ্যতা, ওই শিশু কোথায় বসবাস করে, কোন অবস্থায় বসবাস করে, কোন অবস্থায় বসবাস করে, কোন এলাকায় বসবাস করে এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ওই শিশু অপরাধ সংগঠন করছে, এই সকল যাবতীয় বিষয়ের উপরে ইত্যাদির বর্ণনা দিয়ে কি এই সামাজিক প্রতিবেদন তৈরি করতে হবে। ধারা 31-2। ধারা 31-3, প্রবেশন কর্মকর্তার সামাজিক অনুসন্ধান প্রতিবেদন সহ শিশু সংশ্লিষ্ট সকল প্রতিবেদন গোপনীয় বলে গণ্য হবে। ধারা 31-3। ধারা 29। ধারা 29-এ বলা হয়েছে শিশুর জামিন সংক্রান্ত বিধান। শিশুর অপরাধটি যদি বিকল্প পন্থায় প্রেরণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে শিশুর অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, উভয় ক্ষেত্রে শিশুকে কি করা যাবে? জামানত গ্রহণ পূর্বক বা জামানত ছাড়া শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। দিয়ে বলা হয়েছে শিশুকে যদি জামিনে মুক্তি প্রদান করা হয়, সেক্ষেত্রে কার তত্ত্বাবধানে মুক্তি প্রদান করতে হবে, শিশু কোথায় যাবে, কার কাছে যাবে, সেটা নিশ্চিত করতে হবে। ধারা 29-2 বলা হয়েছে শিশুর পিতামাতা, শিশুর আইনগত অভিভাবক বা শিশুর পিতামাতার অবর্তমানে অন্য কোনো অভিভাবক বা কোনো বৈধ অভিভাবক বা প্রবেশন কর্মকর্তা বা বর্ধিত পরিবারের সদস্য সংখ্যা বা বর্ধিত পরিবারের সদস্য অথবা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার তত্ত্বাবধানে ওই শিশুকে কি করতে হবে? শিশু আদালত তার জামিনে ব্যবস্থা করবেন এবং তাদের তত্ত্বাবধান জামিনে শিশুকে জামানত ছাড়া বা জামানত গ্রহণ পূর্বক কি করবেন? জামিনে মুক্তি প্রদান করবেন। ধারা 29-2। ধারা 29-3 বলা হয়েছে 1 ও 2 এর অধীন
যদি শিশুকে জামিন মঞ্জুর করা সম্ভব না হয় তাহলে কি কারণে জামিন মঞ্জুর করা হবে না সে বিষয়টি শিশু আদালত কর্তৃক লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ কারণ লিপিবদ্ধ করতে হবে। এবং শিশুকে নির্দিষ্ট কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধারা 29-3। ধারা 31 সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। শিশু সংক্রান্ত কোনো অপরাধের জন্য যদি কোনো শিশুকে আদালতে হাজির করা হয় তাহলে আদালতে হাজির করার তারিখ হতে অনধিক 21 দিনের মধ্যে কি করতে হবে, প্রবেশন কর্মকর্তাকে একটি সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে হবে। এবং সেই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন শিশু আদালত সহ নির্ধারিত বোর্ড ও অধিদপ্তরে দাখিল করবেন। ধারা 31-1। ধারা 31-2 কি কি বিষয়ের উপরে এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে হবে? উপধারা 1-এ সামাজিক অনুসন্ধান প্রতিবেদনে সরেজমিনে তদন্তপূর্বক শিশুর পারিবারিক, সামাজিক, তারপর নৃতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক অথবা শিশুর শিশুর যোগ্যতা, শিশুর পটভূমি এবং কোন অবস্থায় ও কোন এলাকায় সে বসবাস করে এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সে অপরাধ সংগঠন করেছে ইত্যাদির বর্ণনা ওই ওই সামাজিক প্রতিবেদনের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। ধারা 31-2। ধারা 31-3 বলা হয়েছে উপধারা 1 ও উপধারা 2 অনুসারে যা কিছুই করা হবে না কেন এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন শিশু সংশ্লিষ্ট সকল প্রতিবেদন গোপনীয় বলে গণ্য হবে। অর্থাৎ শিশু সংশ্লিষ্ট যে কোনো কিছুই করা হোক না কেন, যে কোনো কিছুই প্রস্তুত করা হোক না কেন, প্রতিবেদন তৈরি করা হোক না কেন, বিচার কার্যক্রম করা হোক না কেন, প্রত্যেকটা জিনিসই কি থাকবে, শিশু আদালতে গোপনীয় বলে গণ্য থাকবে। ধারা 31-3। ধারা 31-3। তাহলে শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে করবেন? প্রবেশন কর্মকর্তা করবেন। কিভাবে করবেন? তিনি সংশ্লিষ্ট এলাকায় যাবেন, শিশু সংক্রান্ত খোঁজ খবর নেবেন, শিশুর সামাজিক, শিশুর পারিবারিক, শিশুর মনস্তাত্ত্বিক, শিশুর সাংস্কৃতিক, শিশুর আর্থিক, শিশুর নৃতাত্ত্বিক, শিশুর শিক্ষাগত যোগ্যতা, শিশুর পটভূমি এবং শিশু কোন এলাকায় বসবাস করে, শিশু কোন অবস্থার পরিপ্রেক্ষিতে অপরাধ সংগঠন করছে, এ সকল যাবতীয় তথ্য শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদনের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। ধারা 31-2। আর শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কত দিনের ভেতরে তৈরি করতে হবে? শিশুকে আদালতে হাজির করার তারিখ হতে অনধিক 21 দিনের মধ্যে। যদি কখনো এমসিকিউ প্রশ্ন হয় যে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কত দিনের মধ্যে তৈরি করতে হবে, 15 দিন, 20 দিন, 21 দিন, 25 দিন, তাহলে 21 দিনের মধ্যে তৈরি করতে হবে। যদি কখনো প্রশ্ন হয় সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে তৈরি করবেন, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, শিশু আদালতের যে কোনো কর্মচারী, প্রবেশন কর্মকর্তা অথবা সবাই, তাহলে প্রবেশন কর্মকর্তা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তৈরি করবেন। যদি প্রশ্ন হয় সামাজিক অনুসন্ধান প্রতিবেদনে নিম্নের কোন বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে, শিশুর পারিবারিক অবস্থা, শিশুর সামাজিক অবস্থা, শিশুর মনস্তাত্ত্বিক অবস্থা, শিশুর শিক্ষাগত যোগ্যতা অথবা সবগুলো, তাহলে সবগুলো। শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদনে শিশুর শিশুর পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, সাংস্কৃতিক, আর্থিক, মনস্তাত্ত্বিক, নৃতাত্ত্বিক, শিক্ষাগত যোগ্যতা, শিশুর পটভূমি, শিশু কোন এলাকায় বসবাস করে, শিশু কোন অবস্থায় থাকে, শিশুর জীবনযাপন কি অবস্থায় বা শিশু কোন অবস্থায় অপরাধ সংগঠন করছে, এর প্রত্যেকটি বিষয় সামাজিক অনুসন্ধান প্রতিবেদনে দাখিল করতে হবে বা অন্তর্ভুক্ত থাকতে হবে। ধারা 31-2। বোঝা গেল? ধারা 29, ধারা 31 বুঝতে কারো কোনো সমস্যা আছে? ধারা 29, ধারা 31 বুঝতে কারো কোনো সমস্যা আছে? কথা বলেন। না স্যার, বুঝতে পারছি স্যার।
ধারা 47। না, ধারা 38, ক্ষতিপূরণ প্রদান। ধারা 38। ক্ষতিপূরণ প্রদান। অপরাধের শিকার শিশুর বিরুদ্ধে আইনের সহিত সংঘাতে জড়িত কোনো শিশু দোষী সাব্যস্ত হলে উক্ত শিশু বা তার পিতামাতা বা তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্য, প্রবেশন কর্মকর্তা, আইনজীবী বা পাবলিক প্রসিকিউটরের অনুরোধ ক্রমে বা শিশু আদালত স্বেচ্ছা প্রণোদিত হয়ে শিশুকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য দোষী সাব্যস্তকৃত শিশুর পিতামাতা এবং তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্যের প্রতি আদেশ প্রদান করবে। ধারা 38-এর 1। ধারা 38-এর 1, ক্ষতিপূরণ প্রদান। আসলে ক্ষতিপূরণ কে প্রদান করেন? যে অপরাধ করেন সেই ক্ষতিপূরণ প্রদান করেন, সেই ক্ষতিপূরণ দেন। আর এই ক্ষতিপূরণ কে গ্রহণ করেন? আদালতের মাধ্যমে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত তাকে এই ক্ষতিপূরণের অর্থ বা জরিমানা প্রদান করা হয়। এখানে 38-এর 1 ধারায় বলা হয়েছে অপরাধের শিকার ব্যক্তি বা শিকারের শিশু, অপরাধের শিকারের শিশু বা ক্ষতিগ্রস্ত শিশু যে অপরাধীর দ্বারা শিকারগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত, সেই অপরাধীকে সেই অপরাধীকে অপরাধী যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাহলে উক্ত শিশু বা তার কর্তৃপক্ষ বা তার আইনানুগ অভিভাবক বা তার প্রবেশন কর্মকর্তা বা তার তত্ত্বাবধানকারী কোন কর্মকর্তা বা আইনজীবী বা পাবলিক প্রসিকিউটরের অনুরোধ ক্রমে শিশু আদালত কি করবেন? ওই যে ব্যক্তি অপরাধ করছে বা যে শিশু অপরাধ করছে সেই শিশুর পিতামাতা, যে শিশু অপরাধ করছে সেই শিশুকে কি করতে পারবেন? অর্থদণ্ড বা জরিমানা প্রদান করতে পারবেন। কেন প্রদান করতে পারবেন? ওই শিশুকে ক্ষতিপূরণ হিসেবে তাকে প্রদান করার জন্য এই অর্থদণ্ড প্রদান করতে পারবেন। আর এই অর্থদণ্ড কে প্রদান করবে? ওই শিশুর পক্ষে, যে শিশু অভিযুক্ত হবে বা যে শিশু আসামি বা অপরাধী হবে সেই শিশুর পক্ষে তার পিতামাতা বা তাদের উভয় অবর্তমানে তাদের অভিভাবক বা বৈধ বা আইনগত অন্য কোনো অভিভাবক বা প্রবেশন বা পরিবারের অন্য কোনো বর্ধিত সদস্যের প্রতি এই আদেশ আদালত প্রদান করতে পারবেন। ধারা 38-এর 1। ধারা 38-এর 2 বলা হয়েছে উপধারা 1-এর অধীন ক্ষতিপূরণ প্রদানের জন্য কোনো আদেশ প্রদান করলে শিশু আদালত উক্ত আদেশে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের জন্য এককালীন বা কিস্তিতে ক্ষতিপূরণের অর্থ আদালতের মাধ্যমে পরিশোধ এবং শিশুর কল্যাণে উহার ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করতে পারবেন। ধারা 38-এর 2। তাহলে ধারা 38-এর 1-এ বলা হয়েছে যে শিশু ক্ষতিগ্রস্ত হবে বা যে শিশু অপরাধের শিকারগ্রস্ত হবে এবং যে শিশু অপরাধ করবে তার অপরাধ যদি আদালতে প্রমাণিত হয় বা আদালতে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে আদালত কি করতে পারবেন? ওই শিশুর অনুরোধ ক্রমে বা শিশুর পিতামাতার অনুরোধ ক্রমে বা শিশুর প্রবেশন কর্মকর্তার অনুরোধ ক্রমে বা শিশুর যে আইনজীবী থাকবে সেই আইনজীবীর অনুরোধ ক্রমে অথবা পাবলিক প্রসিকিউটরের অনুরোধ ক্রমে ওই শিশুকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বা ওই শিশু আদালত স্বেচ্ছা প্রণোদিত হয় নিজের থেকেই, নিজের ইচ্ছাতেই কি করতে পারবেন? ওই অপরাধ যে শিশু করছে সেই শিশুকে দোষী সাব্যস্ত করে তাকে অর্থদণ্ড করতে পারবেন। আর এই অর্থদণ্ড ওই শিশুর পিতামাতা বা তাদের অবর্তমানে অন্য কোনো অভিভাবক বা আইনগত বা বৈধ কোনো অভিভাবক অথবা বর্ধিত পরিবারের সদস্য সংখ্যাকে কি করতে পারবেন? তাদের প্রতি এই ক্ষতিপূরণের আদেশ প্রদান করতে পারবেন। ধারা 38-এর 1। ধারা 38-এর 2 বলা হয়েছে যদি এই ক্ষতিপূরণের আদেশ প্রদান করা হয় তাহলে এই আদেশের নির্ধারিত সময়ের মধ্যে এককালীন অর্থাৎ একবারে পরিশোধ করার জন্য নির্দেশ দেবেন
অথবা তারা যদি একসাথে যদি পরিশোধ করতে না পারে তাহলে কিস্তিতে ক্ষতিপূরণের অর্থ আদালতের মাধ্যমে, কার মাধ্যমে? আদালতের মাধ্যমে পরিশোধের জন্য নির্দেশ দেবেন, এবং যে অর্থ পরিশোধ করা হবে সেই অর্থ ওই ক্ষতিগ্রস্ত যে শিশু থাকবে সেই শিশুর কল্যাণে কিভাবে ব্যবহার করা হবে তার সম্পর্কে প্রয়োজনীয় শিশু আদালত দিক নির্দেশনা প্রদান করতে পারবেন। ধারা 38-2। তো ধারা 38-1 মোট কথা বলা হয়েছে, যে শিশু ক্ষতিগ্রস্ত বা যে শিশু অপরাধের শিকার, যে শিশু অপরাধের শিকার সেই শিশুকে ক্ষতিপূরণ প্রদানের জন্য, যে শিশু অপরাধ করবে বা যে শিশু অপরাধী বলে প্রমাণিত হবে বা দোষী সাব্যস্ত হবে, যে শিশু দোষী সাব্যস্ত হবে সেই শিশুর পিতামাতাকে কি করতে পারবেন? আদালত নিজের থেকেই বা পাবলিক প্রসিকিউটর বা আইনজীবীর অনুরোধ ক্রমে বা প্রবেশন কর্মকর্তার অনুরোধ ক্রমে ওই অপরাধী শিশু বা তার অপরাধী শিশুর পিতামাতা, অপরাধী শিশুর দোষী সাব্যস্ত হলে সেই শিশুর পিতামাতা বা তার তত্ত্বাবধানকারী কোনো অভিভাবককে কি করতে পারবেন? এই ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশ বা আদেশ প্রদান করতে পারবেন। ধারা 38-1। যখন তাদেরকে এই আদেশটা দেওয়া হবে তখন তারা কি করবেন? তখন তারা আদালতের নির্দেশ সাপেক্ষে এককালীন পরিশোধ করবেন অথবা কিস্তিতে এই অর্থ আদালতের মাধ্যমে, কার মাধ্যমে? আদালতের মাধ্যমে পরিশোধ করতে হবে। ধারা 38-2। এই অর্থ যখন পরিশোধ করা হবে আদালত তখন একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দেবেন, ওই শিশুর কল্যাণে যেভাবে ব্যবহার করা প্রয়োজন ঠিক সেই দিক নির্দেশনা আদালত প্রদান করতে পারবেন। ধারা 38-2। তাহলে ধারা 38, যে অপরাধের শিকার তাকে ওই অপরাধের যে দোষী সাব্যস্ত হবে সেই পক্ষ কি করবেন? ক্ষতিপূরণ প্রদান করবেন। আর এই ক্ষতিপূরণের অর্থ এককালীন প্রদান করা যাবে অথবা কিস্তিতে প্রদান করা যাবে। এই ক্ষতিপূরণের অর্থ যদি এককালীন প্রদান করা হয় অথবা কিস্তিতে প্রদান করা হয় তাহলে আদালতের মাধ্যমে প্রদান করতে হবে, অর্থাৎ যে আদালত এই আদেশটা দেবেন সেই আদালতের মাধ্যমে প্রদান করতে হবে। আর সে আদালত ওই ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্ত যে শিশু থাকবে তার অভিভাবককে সে অর্থ প্রদান করবেন, কিন্তু কিভাবে ওই শিশুর কল্যাণে ব্যবহার করা হবে সে বিষয়ে তিনি দিক নির্দেশনা দেবেন। ধারা 38-2। ধরো ধারা 29, শিশুর জামিন সংক্রান্ত বিধান। ধারা 29, ধারা 29-1, শিশুর অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয় উভয় ক্ষেত্রেই জামানত গ্রহণপূর্বক বা জামানত ছাড়া শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 29-2, শিশুকে যদি জামিনে মুক্তি প্রদান করা হয় তাহলে কার তত্ত্বাবধানে করতে হবে? শিশুর পিতামাতা বা তার অভিভাবক বা তার অভিভাবকের অবর্তমানে আইনগত বা বৈধ অন্য কোনো অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্য সংখ্যা বা প্রবেশন কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার ব্যক্তির নিকট কি করতে হবে? তাকে জামিনে মুক্তি প্রদান করতে হবে। ধারা 29-3 বলা হয়েছে, যদি কোনো কারণে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয় তাহলে সে বিষয়ে কি করতে হবে? সে বিষয়ে কারণ লিপিবদ্ধ করতে হবে এবং শিশুকে সংশ্লিষ্ট শিক্ষায়িত প্রত্যয়িত কোনো প্রতিষ্ঠানে প্রেরণের ব্যবস্থা করতে হবে। ধারা 29-3। ধারা 31, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। ধারা 31, ধারা 31-এ বলা হয়েছে, আইনের সহিত সংঘাতে জড়িত কোনো শিশুকে যদি আদালতে হাজির করা হয় বা উপস্থিত করা হয় তাহলে অনধিক 21 দিনের ভিতরে কি করতে হবে? শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে হবে। এখানে শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে দাখিল করবেন? প্রবেশন কর্মকর্তা দাখিল করবেন। ধারা 31-2, উপধারা 1-এ যখন সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হবে বা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন করা হবে, এই অনুসন্ধান প্রতিবেদনে শিশুর পারিবারিক, শিশুর সামাজিক, শিশুর সাংস্কৃতিক, শিশুর আর্থিক, শিশুর নৃতাত্ত্বিক, শিশুর মনস্তাত্ত্বিক এবং শিশু এলাকায় শিশুর পারিবারিক যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা বা শিশু যে এলাকায় বসবাস করে সেই এলাকার যাবতীয় বিষয় বিবেচনা করে অথবা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে শিশু অপরাধ সংগঠন করছে সে বিষয় উল্লেখপূর্বক এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে হবে। ধারা 31-3, উপধারা 1 এবং উপধারা 2 অনুসারে যে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হবে, প্রবেশন কর্মকর্তার সামাজিক অনুসন্ধান প্রতিবেদন শিশু সংশ্লিষ্ট সকল প্রতিবেদন গোপনীয় বলে গণ্য হবে। ধারা 31-3। ধারা 31-3। ধারা 38, ধারা 38, ধারা 38-এ বলা হয়েছে ক্ষতিপূরণ। এখানে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত তাকে ক্ষতিপূরণ দিতে হবে, আর যে ব্যক্তি দোষী
সেই পক্ষ কি করবে? এই ক্ষতিপূরণের অর্থ প্রদান করবেন। এই ক্ষতিপূরণের অর্থ আদালত কিভাবে চাইতে পারেন? এই ক্ষতিপূরণের অর্থ যদি ওই ক্ষতিগ্রস্ত শিশুর পিতামাতা বা অভিভাবক বা প্রবেশন কর্মকর্তা বা আইনজীবী বা পাবলিক প্রসিকিউটরের অনুরোধ ক্রমে অথবা আদালত নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় বা নিজে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে ওই শিশুকে কি করতে পারেন? ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। এবং এই ক্ষতিপূরণের আদেশ ওই শিশুর পক্ষে কে বহন করবে? ওই শিশুর পক্ষে শিশুর পিতামাতা বা অভিভাবক বা বৈধ কোনো অভিভাবক বা আইনগত বা অন্য কোনো অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্য এই ক্ষতিপূরণের আদেশ পালন করবেন। ধারা 38 দিয়ে বলা হয়েছে, উপধারা 1 যে আদেশটা দেওয়া হবে সেই আদেশের পরিপ্রেক্ষিতে যদি ওই শিশুর দোষী সাব্যস্ত শিশুর পিতামাতা এককালীন অথবা কিস্তিতে এই অর্থ আদালতের মাধ্যমে পরিশোধ করবে, এবং আদালতের মাধ্যমে যখন এই অর্থ পরিশোধ করা হবে, আদালত কি করবে? যে ক্ষতিপূরণ পাবে সেই ক্ষতিপূরণ ওই শিশুর কল্যাণে কিভাবে ব্যবহার করা হবে সেই দিক নির্দেশনা দিতে পারেন। আদালত যদি চায়, আদালত যদি মনে করে যে ক্ষতিপূরণের অর্থ পাওয়া গেছে, এই অর্থ ওই শিশুর নামে এফডিআর করে রাখা হবে বা টিপিএস করে রাখা হবে, বা অন্য কোনো যদি কাজে লাগানো যায় তাহলে সেই কাজে লাগানোর জন্য বা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। কাকে প্রদান করবেন? ওই শিশুর পিতামাতা বা আইনগত অভিভাবক বা প্রবেশন কর্মকর্তা বা কোনো সংস্থার নিকট যদি থাকে তাহলে তাদেরকে এই দিক নির্দেশনা প্রদান করতে পারবেন। ধারা 38-2। ধারা 29 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 29, যতগুলা আইন এ পর্যন্ত করা হয়েছে ধারা 29 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 13, ধারা 14 গুরুত্বপূর্ণ। ধারা 29টাও গুরুত্বপূর্ণ। জামিন সংক্রান্ত বিধান, শিশুর জামিন সংক্রান্ত বিধান। আসলে আমাদের পুলিশের যে কাজগুলা, পুলিশ সংক্রান্ত যে ধারাগুলো আছে, এইগুলা বেশি আমাদের প্রশ্ন আসে, এইগুলা সম্পর্কে বেশি প্রশ্ন আসে, এইগুলা বেশি আমরা পড়ার চেষ্টা করব। ধারা 29 শিশুর জামিন সংক্রান্ত বিধান। ধারা 31 সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। ধারা 31 আর ধারা 38 শিশুর ক্ষতিপূরণ প্রদান। আর বেশি যাব না, তিনটা ধারা, তিনটা ধারাতে কোটেশন আছে, তিনটা ধারাতেই কোটেশন আছে। সেই শিশুর জামিন সংক্রান্ত বিধান ধারা 29। ধারা 29-এর আগে বলা হয়েছে, শিশুর অপরাধটি যদি জামিনযোগ্য হয়, শিশুর অপরাধটি যদি বিকল্প পন্থায় প্রেরণ করা সম্ভব না হয়, এবং শিশুর অপরাধটি যদি জামিনযোগ্য অথবা জামিনের হয়, জামানত গ্রহণপূর্বক বা জামানত ছাড়াই, উভয় ক্ষেত্রে কি করা যাবে? শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। শিশুর জামিনে যখন মুক্তি প্রদান করা যাবে, কার তত্ত্বাবধানে মুক্তি প্রদান করতে হবে? শিশুর পিতামাতা। অর্থাৎ শিশুকে যে জামিনে দেওয়া হবে, এই জামিনে দেওয়ার পর শিশুকে কে নিয়ে যাবে? কার তত্ত্বাবধানে এই জামিনটা প্রদান করতে হবে? এই শিশুর পিতামাতার তত্ত্বাবধানে। পিতামাতা যদি না থাকে, অন্য কোনো অভিভাবক, অন্য কোনো অভিভাবক যদি না থাকে, বা আইনগত বা বৈধ কোনো অভিভাবকের নিকট বা বৈধ কোনো ব্যক্তির নিকট, অথবা বর্ধিত পরিবারের সদস্যের নিকট, অথবা প্রবেশন কর্মকর্তার নিকট, অথবা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান বা সংস্থার নিকট কি করতে হবে? ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে হবে, বা তাদের তত্ত্বাবধানে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা হবে। ধারা 29-2। ধারা 29-3 বলা হয়েছে, কোনো কারণে যদি শিশুকে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয়, তাহলে কি কারণে মুক্তি প্রদান করা সম্ভব হলো না সেই বিষয়টি শিশু আদালত লিপিবদ্ধ করবেন। অর্থাৎ কারণটি অবশ্যই অবশ্যই শিশু আদালত কর্তৃক লিপিবদ্ধ করতে হবে, এবং শিশুকে প্রত্যয়িত কোনো প্রতিষ্ঠানে, অর্থাৎ শিশু সংশোধনাগারে বা শিশুকে প্রত্যয়িত কোনো প্রতিষ্ঠানে কি করতে হবে? প্রেরণের ব্যবস্থা করতে হবে। ধারা 29-3। ধারা 31-এ বলা হয়েছে, শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে হবে। কে দাখিল করবেন? প্রবেশন কর্মকর্তা দাখিল করবেন। কতদিনের ভিতরে দাখিল করতে হবে? শিশুকে যে আদালতে হাজির করা হবে, হাজির করার পর অনধিক 21 দিন, 21 দিনের বেশি হবে না, 21 দিনের কম হলেও হবে, 10 দিন, 15 দিন, 12 দিন, 17 দিন বা 20 দিনও হতে পারে, কিন্তু 21 দিনের বেশি হবে না। এই 21 দিনের ভিতরে প্রবেশন কর্মকর্তা একটি সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবেন, এবং এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন নিকটস্থ বোর্ড বা অধিদপ্তরে দাখিল করতে হবে। আর 31-এর দিয়ে বলা হয়েছে, এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কিভাবে তৈরি করতে হবে? ওই শিশু যে এলাকায় বসবাস করে সেই এলাকায় তিনি যাবেন, ওই শিশুর শিক্ষাগত যোগ্যতা, শিশুর সাংস্কৃতিক, শিশুর মনস্তাত্ত্বিক, শিশুর আর্থিক, শিশুর নৃতাত্ত্বিক, এই যাবতীয় ঘটনার উল্লেখ করে, এবং শিশু যে এলাকায় বসবাস করে এবং শিশু কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই অপরাধ সংগঠন করছে, এর যাবতীয় কিছু উল্লেখপূর্বক সেই সামাজিক প্রতিবেদন দাখিল করতে হবে।
ধারা 31-এর 3 বলা হয়েছে এখানে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন যে দাখিল করা হবে, এই প্রতিবেদন গোপনীয় প্রতিবেদন হিসেবে গণ্য হবে। ধারা 31-এর 3। ধারা 38 ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ কে দেবেন? যে অপরাধের দোষী সাব্যস্ত হবেন সেই ক্ষতিপূরণ দেবেন। আর কাকে ক্ষতিপূরণ দেবেন? যে অপরাধের শিকার বা যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাকে দিতে হবে। এখানে কে কাকে দেবেন? উভয়ের পিতামাতা, উভয়ের অভিভাবক। অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিভাবককে দোষী ব্যক্তি কি করবেন? দোষী শিশুর অভিভাবক বা পিতামাতা ক্ষতিপূরণ প্রদান করবেন। এই ক্ষতিপূরণ কিভাবে চাইবেন বা এই ক্ষতিপূরণ আদালত কিভাবে দেবেন? ওই পিতামাতার, ক্ষতিগ্রস্ত শিশুর পিতামাতার অনুরোধ ক্রমে, অথবা তার আইনগত অন্য কোনো অভিভাবকের অনুরোধ ক্রমে, অথবা প্রবেশন কর্মকর্তার অনুরোধ ক্রমে, অথবা আইনজীবী, অথবা পাবলিক প্রসিকিউটরের অনুরোধ ক্রমে, অথবা শিশু আদালত নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কি করবেন? দোষী দোষী যে শিশু হবে সেই দোষী শিশুর পিতামাতা বা তাদের অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি বা আইনানুগ বা বৈধ কোনো অভিভাবক যে থাকবেন তাদেরকে, তাদের প্রতি এই ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণের আদেশ প্রদান করবেন। ধারা 38-এর 2 বলা হয়েছে যখন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি ক্ষতিপূরণ প্রদানের জন্য যখন কোনো আদেশ প্রদান করা হবে তখন ওই পক্ষ কি করবেন? এককালীন বা কিস্তিতে শিশু আদালতের মাধ্যমে ওই ক্ষতিপূরণ প্রদান করবেন বা ক্ষতিপূরণের অর্থ প্রদান করবেন। এই ক্ষতিপূরণের অর্থ যখন প্রদান করা হবে তখন কি করা হবে? ওই ক্ষতিগ্রস্ত যে শিশু থাকবে তাকে বা তার কল্যাণের জন্য কিভাবে কোন পন্থায় এই অর্থ ব্যবহার করা যায় বা এই অর্থ ঠিক কাজে লাগানো যায় তা আদালত কর্তৃক নির্দেশনা প্রদান করা যাবে। ধারা 38-এর 2। তো ধারা 29, ধারা 31, ধারা 38 এর বেশি আর যাব না।